আমি এখন মাননীয় সদস্য জনাব শেখ তন্ময় বাগেরহাট 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি সর্বপ্রথমেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যার অশেষ রহমতে মহান জাতীয় সংসদে জনগণের প্রতিনিধি হয়ে আসার সুযোগ পেয়েছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা মুজিব আদর্শের শতভাগ প্রজ্বলিত বাতিঘর জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাকে তরুণ বয়সে মনোনয়ন দিয়ে মহান জাতীয় সংসদে এসে জনগণের প্রতিনিধি হওয়ার সুযোগ দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বিশ্ব মানবতাবাদের ইতিহাসের অন্যতম মানবতাবাদী নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি 56 বছরের ছোট জীবনে দেশ, মা, মাটি ও মানুষের অধিকার আদায়ের আপসীন সংগ্রাম, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে 14 বছর কারাবন্দী জীবনযাপন করেছেন। তিনি কোনো মহাদার্শনিক ছিলেন না, মহাপণ্ডিত ছিলেন না, কিন্তু মহাদার্শনিক বা পণ্ডিতেরও যা করতে পারেনি তিনি তা করেছিলেন, যার প্রমাণ আজকে ঐতিহাসিক 7ই মার্চ ভাষণ জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ এর অংশ হিসাবে স্বীকৃত পেয়েছে। আরও শ্রদ্ধাভরে স্মরণ করি 1975 সালে 15 আগস্ট ঘাতকের বুলেটে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, সুলতানা কামাল, রোদি জামাল, শেখ আবু নাসের, শেখ ফজল হক মনি, আব্দুর রব সেনিয়াবাদ সহ অন্যান্যদের। মাননীয় স্পিকার, আমাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন, আমি একটু আবেগ আক্রান্ত। শ্রদ্ধাভরে স্মরণ করছি 1975-এর 4 নভেম্বর কারাগারের অন্ধকারের প্রকাশ্যে নিহত জাতীয় 4 নেতাকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971-এর মহান মুক্তিযুদ্ধে এবং এই দেশের সকল গণতান্ত্রিক আন্দোলন লক্ষ্যে শহীদদেরকে, যাদের আত্মদানের বিনিময়ে আজকে আমরা এই বাংলা ভাষা, জাতির স্বাধীনতা এবং এই গণতন্ত্র পেয়েছি। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকা বাগেরহাট কচুয়াবাসীকে ধন্যবাদ জানাই, যারা আমাকে এই বয়সে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। মাননীয় স্পিকার, আমি আমার বাগেরহাটের সকল শ্রেণী পেশার মানুষদের পক্ষ থেকে কথা বলতে এসেছি। মাননীয় স্পিকার, আমাদের নির্বাচনী আসনে আমরা যখন গিয়েছি, মাননীয় স্পিকার, আমি বাগেরহাটে যখন গিয়েছি, মাননীয় স্পিকার, আমার ব্যক্তিগতভাবে কোনো আলাদা কোনো কিছুই বলতে হয়নি, কোনো কিছুই করতে হয়নি। মাননীয় স্পিকার, সারা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই উন্নয়নমূলক কর্মকাণ্ড, যে কর্মসূচি তিনি গত 10 বছরে নিয়েছেন, তা একদম গ্রামীণ, একদম প্রাক্তন অঞ্চলের মানুষ সেটা সুবিধা পাচ্ছে, যার জন্য মাননীয় স্পিকার আমার ব্যক্তিগত কোনো অর্জন নেই। পুরো অর্জনটাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কথা যখন বলেছি, তখন মাননীয় স্পিকার আমাকে বলেছে, শেখের বেটিকে তো অবশ্যই ভোট দিব। আমার ওখানে নির্বাচনী আসনে মাননীয় স্পিকার আমি বলেছি যে আপনারা মনে করেন যে আমাদের 300 আসনেই মাননীয় প্রধানমন্ত্রী প্রার্থী, তিনিই আপনাদের দেখাশোনা করবেন, এবং সেই বিশ্বাস রেখেই আমাদেরকে জনগণ ভোট দিয়ে আজকে এখানে আসার সুযোগ দিয়েছে। মাননীয় স্পিকার, আমাকে আমার সময়টা একটু কম, তো আমার এখানে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে কথা বলার যদি আমি বলতে যাই, আমার হয়তো অনেক সময় লেগে যাবে। মাননীয় স্পিকার, অর্থনীতি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, 35টি সূচকে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি কথা বলেছেন। মাননীয় স্পিকার, এখানে সব আছেন। আমি এখনো শেষ করতে পারিনি, সত্যি কথা বলতে। আসলে মাননীয় স্পিকার, আমি শুধু একটি জিনিস নিয়ে বলতে চাই। মাননীয় স্পিকার, আমাদের এই তরুণ প্রজন্ম, আমরা প্রায় শুনে আসছি, আমাদের মুরব্বীরা আছেন,
এই মার্চ মাস আমরা শুনতে চাই, জানতে চাই কি হয়েছিল, তাদের কাছ থেকে শুনতে চাই। কিন্তু মাননীয় স্পিকার, আমরা আসলে যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের এই তরুণ প্রজন্মকে মাননীয় স্পিকার এই 7ই মার্চের ভাষণে ঠিক 71 সালে যেভাবে তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হয়ে এই স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, আমরা আজকের এই দিনে 2019 সালে আমরা যেন তাদেরকে নিয়ে আবার স্বাধীনতার চেতনায় ফিরিয়ে এনে সমৃদ্ধশালী বাংলাদেশের পক্ষে কাজ করে যেতে পারি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেন আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশে রূপান্তরিত হতে পারি। মাননীয় স্পিকার, আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের এই প্রজন্মের মাদক এবং কর্মসংস্থান নিয়ে মাননীয় স্পিকার বিভিন্ন সময় বলে আসা হয় যে অনেকে অনেক জ্ঞান বুদ্ধি দিয়ে থাকে বিভিন্ন টক শোতে, বিভিন্ন মাঝে মাঝে ওদিক থেকে শুনেছি একজন বলেছিলেন, একজন সংসদ সদস্য। তো মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী অনেক কর্মসূচি হাতে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়, যার মাধ্যমে আজকে আমরা এই প্রযুক্তিতে একটি বিকাশ ঘটতে যাচ্ছে, সেই সময়টিতে মাননীয় স্পিকার আমাদের দেশে প্রায় 1 কোটি তরুণ, 1 কোটি মানুষের মতো মাননীয় স্পিকার মাদকের সাথে যুক্ত আছে, মাদক আসক্ত হয়ে আছে। মাননীয় স্পিকার, যারা মাদক ব্যবসা করে, আমার পার্সোনালি মনে হয় যে তাদেরকে মাননীয় স্পিকার কোনোভাবেই আমরা নরমভাবে দেখলে হবে না। যারা সেবনকারীরা আছে তারা তো আমাদের সমাজের আমাদেরই ভাই বোনরা, তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ইশতেহারেও বলা আছে যে আমরা মাদক নিরাময় কেন্দ্র করব এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কারিগরি শিক্ষার মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরত নিয়ে আসার যেই পরিকল্পনাটি আছে সেটা সময় লাগবে অবশ্য, আমরাও সেটা বুঝি। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের জাপান সরকার বলেছে কিছুদিন আগে যে তারা বাংলাদেশে বিনিয়োগ করতে খুবই ইচ্ছুক, কারণ বাংলাদেশের যেই আমাদের যে জনসম্পদটি আছে, যারা যুবকরা আছেন, আমাদের বয়সী যারা আছেন, যেন তারা কর্মদক্ষ হয়ে উঠতে পারে, যার জন্য আপনার জাপানে এখন সেই পপুলেশনের সংখ্যাটা কমে যাচ্ছে, যার জন্য তারা এখানে অনেক আগ্রহী হয়ে আসতে চাচ্ছে বিনিয়োগ করতে। কিন্তু মাননীয় স্পিকার, যেখানে 5 কোটি তরুণের মধ্যে 1 কোটি তরুণ যদি মাদক আসক্ত হয়ে ও একটা খারাপ পথে চলে যায়, মাননীয় স্পিকার, আমার মনে হয় এখানে আমাদের একটা পলিসি দরকার, একটা মাস্টার প্ল্যান দরকার, আমাদের এখানে আইনের কিছু সংশোধন আনা প্রয়োজন, যেখানে আমার মনে হয় মাননীয় স্পিকার এটা ইতিমধ্যে সংশোধনের কথা চলছে। আমরা আশা করি যে আমাদের সকলকে নিয়েই এই মাস্টার প্ল্যানটা করা হয়, আমরা সকলে এটার অংশগ্রহণ করতে চাই। মাননীয় স্পিকার, এই মাদকটা আমার কাছে মনে হয় অনেক বড় একটি বিষয়, যার জন্য আমি অন্য আর কোনো কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই না। মাননীয় স্পিকার, আমরা কিন্তু একটি ডিজিটাল এইজে বড় হয়েছি, যার জন্য মাননীয় স্পিকার আমরা এই সংসদ সদস্য একজন বললেন এবং বলে আসছেন, আমি চেষ্টা করি বই পড়তে মাননীয় স্পিকার, কিন্তু আমরা বেশিরভাগ সময় ল্যাপটপে কাটাই, বেশিরভাগ সময় আইফোনে কাটাই। মাননীয় স্পিকার, তথ্য প্রযুক্তির যতটা ইতিবাচক ব্যবহার আমরা করতে পারি, ততটা কিন্তু নেতিবাচক ব্যবহারও আমরা করতে পারি, যার জন্য মাননীয় স্পিকার ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমরা সকলেই দেখেছি যে বিভিন্ন আন্দোলনের সময় কিন্তু একটি অশুভ শক্তি বাংলাদেশে আছে, যারা আমাদের এই তরুণ যুবকদের তারা বিভ্রান্তির সৃষ্টি করে তারা এই তথ্য প্রযুক্তি তাকে তারা খারাপভাবে ব্যবহার করার চেষ্টা করে এবং সব সময় দেখা যায় যে সরকার বিরোধী একটা অ্যাটিটিউড তাদের থাকে। মাননীয় স্পিকার, তথ্য প্রযুক্তি তো বাংলাদেশে এর পূর্বে গত 10 বছর আগে তথ্য প্রযুক্তি নিয়ে তো তেমন কোনো কার্যক্রম ছিল না। আজকে তথ্য প্রযুক্তি বলতে কিন্তু আমরা একটা রিয়েলম বুঝাই, ইটস এন এজ অফ ইনফরমেশন। মাননীয় স্পিকার, আজকে যত ছুরি কিংবা বন্দুক পিস্তল নিয়ে যতটা না ক্রাইম মানে সন্ত্রাস ঘটছে, তার থেকে বেশি কিন্তু আপনার সাইবার ক্রাইমে চলে যাচ্ছে। তা আমার মনে হয় মাননীয় স্পিকার, আমাদের এখানে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, বিকজ আমাদের এই নিউ জেনারেশন, এই তরুণ প্রজন্মের কথা বলে এসে থাকে, আমাদের 60 to 65% ভোটার্স আর মাই এজ 25 to 35। তো মাননীয় স্পিকার, আমাদের তাদের কথাটা বুঝতে হবে এবং যারা অন্য পথে চলে গিয়েছে তাদেরকে ফেরত নিয়ে আসতে হবে এবং এই তথ্য প্রযুক্তিতে
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় চেষ্টা করে যাচ্ছেন। মাননীয় সদস্য 3 মিনিট। শিওর, থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের এই প্রজন্মকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যারা উপদেষ্টারা আছেন সকলেই চেষ্টা করছি। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের এটা আসলে আমি জানি না এটা সমস্যাটা কোন জায়গায়। আমরা একটা ভালো জিনিসকে কত সহজে খারাপভাবে ব্যবহার করে ফেলতে পারি মাননীয় স্পিকার, এটা আসলে আমার মনে হয় জাতিগত একটা দোষও থাকতে পারে। যার জন্য মাননীয় স্পিকার, বারবার আমরা যদি আমাদের সরকারকে দোষ দেই কিংবা ডিজিটাল বাংলাদেশকে একটা মিম কিংবা একটা তিরস্কার করে যদি কথা বলি, আমার মনে হয় মাননীয় স্পিকার দ্যাট ইজ নট রাইট। যেটা ভালো কাজ হচ্ছে মাননীয় স্পিকার, সেটাকে ভালো কাজ বলা উচিত। আর ডিজিটাল বাংলাদেশ আমি কেন বলছি মাননীয় স্পিকার, আমি সিঙ্গাপুরে 3 বছর চাকরি করেছি মাননীয় স্পিকার। আমি যেই প্রতিষ্ঠানে কাজ করতাম মাননীয় স্পিকার, আমার প্রতিষ্ঠানের যিনি মালিক ছিলেন তিনি আমাকে বলেছেন যে আমরা বাংলাদেশে যেতে চাই। তখন মাননীয় স্পিকার আমি কিন্তু বাংলাদেশ নিয়ে ততটা বেশি একটা পড়াশোনা করতাম না, সত্যি কথা বলতে। তো মাননীয় স্পিকার, আমার রাষ্ট্রপতির ভাষণ এবং আমি শুধু জানতাম যে আমার মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যেন দেশটি উন্নয়নমুখী হোক এবং আমরা যেন এগিয়ে আসতে পারি। যা করছেন তো আমাদের প্রজন্ম কিংবা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই করছেন। মাননীয় স্পিকার, বদ্বীপ পরিকল্পনা অর্থাৎ ডেল্টা প্ল্যান, এই 100 বছরের পরিকল্পনাটা মাননীয় স্পিকার হয়তো আমরাও পুরোপুরি এটার সুফল হয়তো পাবো না মাননীয় স্পিকার। এই পুরা সুফলটা মাননীয় স্পিকার আগামী প্রজন্মের জন্য মাননীয় প্রধানমন্ত্রী করে যাচ্ছে। মাননীয় স্পিকার, প্রায় সময় দেখা যায় যে আমাদের তরুণ প্রজন্মের যেই চাহিদাগুলি তারা থেকে রাজপথে নেমে আসে। অর্থাৎ আন্দোলন, মিছিল, সংগ্রাম আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং আমি সেটাকে স্বাগত জানাই। আই ওয়েলকাম ইট পার্সোনালি বিকজ আমাদের দেশে স্বাধীনতা সংগ্রামও সেইভাবেই এসেছে। কিন্তু মাননীয় স্পিকার, যখন এই সমস্ত জিনিস দেখি যে তথ্য প্রযুক্তির মানে খারাপ ব্যবহারে, নেগেটিভ ইউজ অফ মানে টেকনোলজি যখন আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে, তখন মাননীয় স্পিকার আমাদের মনে হয় কেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টার তো কোনো দরকার ছিল না বাংলাদেশে এসে এই বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশ বানানোর, তার তো দরকার ছিল না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তিনার পরিবারের কারো তো দরকার ছিল না অটিজম নিয়ে কাজ করতে, বহির্বিশ্বে ইতিবাচকভাবে আলোচিত মাননীয় স্পিকার, কিন্তু তারা কাজ করে যাচ্ছে মানবতার কল্যাণের জন্য। কারণ মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানবতাবাদী নেতা ছিলেন। সেই জি 2 মিনিট মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এত সময় দেওয়ার জন্য। আমি আসলে বুঝে উঠতে পারিনি আপনি দিবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যাই হোক মাননীয় স্পিকার, তরুণ প্রজন্মকে নিয়ে অনেক কিছু বললাম, আসলে অনেক কিছু আরো বলার আছে। যতটা লেখে ভেবেছিলাম বলবো ততটা বলতে পারছি না। মাননীয় স্পিকার, 2020 সালে জাতির পিতার শতবার্ষিকী, জন্মগ্রহণের শতবার্ষিকী পালন করব। আমরা আশা করি যে আমরা যে লক্ষ্য 2021 সাল রেখেছি আমরা যেন সেটা 2020 সালেই করতে পারি। এটা আমার ব্যক্তিগত একটা চাহিদা, যেন কারণ জাতির পিতার জন্মবার্ষিকীতে যেন আমরা উন্নয়ন একটা মিডল ইনকাম কান্ট্রি হিসাবে পরিচিতি লাভ করতে পারি, সেটা আমার একটা পার্সোনাল এক্সপেকটেশন থাকতেই পারে। মাননীয় স্পিকার, আরেকটা বিষয় হলো গিয়ে, আমি যদি আমার ধন্যবাদের জায়গাটা যদি বেশি ছোট করে ফেলি মাননীয় স্পিকার, আমি পুরো এই 1 মিনিটটা মাননীয় স্পিকার আমি ধন্যবাদ জানাতে চাই আমার পরিবারের সকলকে যারা আমাকে সহযোগিতা করেছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শুধু বাগেরহাটে নয়, আমাকে ইতিবাচক আলোচনায় এনে মাননীয় স্পিকার আমার পরিবারের, আমি আপনার অনুমতি নিয়ে নাম নিয়ে বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা আমার ফুপু হন। তিনি আমাকে সাহসিকতা জুগিয়েছেন, আমাকে সবসময় বলেছেন রাজনীতিতে আসো, রাজনীতি করো, পড়াশোনা করো। এবং মাননীয় স্পিকার, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি আমাদেরকে সবসময় মাননীয় স্পিকার পড়াশোনার উপরে পড়াশোনাটা করতে বলেছেন। মাননীয় স্পিকার,
আমরা যেন নিজেরা দাঁড়ায় মানে নিজেদের পায়ে যেন নিজেরা দাঁড়াতে পারি সেই রকম বুদ্ধি দিয়েছেন। আমি অন্য অন্য দলের সাথে আজকে তুলনা করতে চাচ্ছি না। আজকে এখানে আমার বক্তব্য শেষ করতে চাই মাননীয় স্পিকার। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।